আসসালামু আলাইকুম। অনেকে হয়তো খুব শঙ্কিত আছেন, আতঙ্কিত আছেন। দেশের যে চলমান রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং পাহাড়ি সমতল জলে স্তরে বিভিন্ন জায়গায় কিন্তু একটা অসঙ্গতি, আইন শৃঙ্খলার চরম অবনতি, মানুষের জানমালের নিরাপত্তাহীনতা, এই সমস্ত কিছু সামাজিকভাবে রাষ্ট্রীয় প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি। এটা হওয়াটাই স্বাভাবিক, কেননা বিগত 16-17 বছর যাবৎ একটা রেজিম ছিল। সেই রেজিমের আওতাধীন সকল প্রতিষ্ঠানগুলো সন্নিহিত ছিল। ব্যাংক, বিমা, এনজিও থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রীয় নিচু স্তর থেকে উপর স্তর পর্যন্ত সকল প্রতিষ্ঠানগুলো একটা রেজিমের আওতায় অবকাঠামোগতভাবে সাজানো ছিল, সুসজ্জিত ছিল। সেই সুসজ্জিত অবকাঠামোগুলো এখন ভেঙে গেছে। পুলিশ প্রশাসন, বিভিন্ন আইন সংস্থা, আইন প্রয়োগকারী যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে, ডিজিএফআই, এনএফআই, এনএসআই, সকল প্রতিষ্ঠানগুলো কিন্তু ভেঙে গেছে। মানুষের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে, হিংস্রতা বিরাজ করছে এবং ফ্যাসিস্ট রেজিমের সবথেকে বড় সংখ্যাগরিষ্ঠ যে আওয়ামী লীগ দল, সেই আওয়ামী লীগ কিন্তু এখনও বাংলাদেশে বিচরণ করতেছে। তারাও কিন্তু আমাদের এই বাংলাদেশের মানুষ। তারা কিন্তু আপনি বিচ্ছিন্নভাবে চিন্তা করলেও হবে না। তাদের মধ্যে একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে যারা এখনও তাদের যিনি প্রধান শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে, আবার দেশের শাসনভার ক্ষমতা অর্পণ করাবে, এই রকম মৃত্যু চিন্তায় বিভোর হয়ে আছে। তারা ভাবতেছে দেশে এইভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটালে, দেশের একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করলে, বিদেশি প্রভু রাষ্ট্রদের সহযোগিতায় আবার যদি আমরা ক্ষমতায় আসতে পারি, আবার আমাদের প্রভু মাতাকে যদি দেশের শাসনভারে নিয়ে আসতে পারি, আবার আমরা 15 বছরের মতো আবার আমরা বাংলাদেশকে শাসন করব, বাংলাদেশকে অন্যায় অত্যাচারের যে স্বর্গরাজ্য করেছিলাম সেটা আমরা করে ফেলব। এটা নিয়ে চক্রান্ত অলরেডি দেশে বিদেশে চলতেছে, কিন্তু তারা এখনও বোকার স্বর্গে বাস করতেছে। তারা এখনও এটা বুঝতেই চেষ্টা করতেছে না যে যিনি দেশ থেকে বিতাড়িত হয়ে গেছেন তাকে আবার কিভাবে দেশে নিয়ে আসা যায়। দেশের একটা আইন আছে এবং প্রত্যর্পণ আইন আছে যে একটা দেশ থেকে আরেকটা দেশের আসতে গেলে কিন্তু রুলস রেগুলেশনের মধ্য দিয়ে যে আসতে হয়, দুই দেশের চুক্তির ভিত্তিতে আসতে হয়, সেই জিনিসটা তারা অনেকেই জানে না। বিভিন্ন বিপ্লবের পরবর্তী সময়ে দেশে আইন শৃঙ্খলার অবনতি যুগে যুগে ঘটেছে। শুধুমাত্র যে 2024 সালের গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরেই যে ঘটেছে, বিষয়টা কিন্তু সেই রকম না। আমরা যদি ইতিহাসের পাতার দিকে তাকাতে যাই, 1971 সালের যুদ্ধের পরে বাংলাদেশে অনেকগুলো হত্যা হয়েছিল। আমরা জহির রায়হানকে হারিয়েছিলাম, আমরা অনেক বুদ্ধিজীবীকে হারিয়েছিলাম। 1972 সালের পরে বাংলাদেশে আরও অনেক হত্যাকাণ্ড হয়েছে। 75 সালের 15 আগস্টের পরে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও ভঙ্গুর হয়ে গিয়েছিল। অনেক মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। সিপাহী বিপ্লবের পরে বাংলাদেশের আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটেছিল, সেখানেও অনেক মানুষের প্রাণ হারিয়েছিল। বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে এইরকম আইন শৃঙ্খলা অবনতির ইতিহাস যুগে যুগে ছিল, বর্তমানেও আছে। এই থেকে আমরা এখনও বের হতে পারিনি। 1990 সালের অভ্যুত্থানের স্বৈরাচারী এরশাদ পতনের পরেও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে গিয়েছিল। 2024 সালে আমরা যেটা দেখলাম, মানুষের মধ্যে পুঞ্জীভূত যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু সেই রকমভাবে আগের তুলনায় কিন্তু এখনও সেই রকমভাবে প্রকাশ হয়ে ওঠেনি।
যেখানে আমরা শুনেছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিভিন্ন স্টেজ প্রোগ্রামে ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন আমাদের পতন হলে, আওয়ামী লীগ সরকারের পতন হলে বাংলাদেশে 5 লক্ষ নেতাকর্মীকে মারা হবে। সেইখানে দেখলাম যে সেই রকম আক্রোশ কিন্তু হয়নি। শুধুমাত্র বিএনপির যিনি তারেক রহমান অ্যাক্টিং চেয়ারম্যান আছেন তার দূরদর্শিতার কারণে সেইভাবে তাদের জীবনের উপরে হুমকি আসে নাই। যদি সেটা আসতো, সেটা করতো, এখনও কিন্তু অনেক আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিভিন্ন জায়গায় বিচরণ করছে, সমাজের সাথে মিশতেছে, যারা অনেক অন্যায় অত্যাচার করেছে, তারপরেও তাদেরকে প্রতিশোধমূলক কিছু করা হচ্ছে না। যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলেন যে 5,000 নেতাকর্মীকে আমাদের হত্যা করা হবে, সেটা কিন্তু হয়নি। বাংলাদেশ আর প্রতিহিংসার রাজনীতি চায় না। শুধু আমরা নয়, জনগণ হিসাবে, জাতি হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে কেউই প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না। আর বর্তমান বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির যে সূত্রপাত 2024 সালে হবে, এই মডার্ন সিভিলিজ ওয়ার্ল্ডে, সভ্য সমাজে, যেখানে অনলাইন ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে সারা পৃথিবীর সাথে একটা দেশের কানেক্টিভিটি, এই কানেক্টিভিটির জগতে হিংস্রতা, সহিংস্রতা এবং প্রতিহিংসার রাজনীতি আমরা পছন্দ করি না। যদি অন্যায় করে থাকে, যদি অবিচার করে থাকে, এই 15 বছরে যারা এই ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর ছিলেন, অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিলেন, তাদেরকে আইনের আওতায়, আইনের মাধ্যমে সোপর্দ করে তাদের বিচার হওয়া জরুরি। আজকে পত্রিকায় দেখলাম টোটাল মৃত্যুর সংখ্যা হচ্ছে 1400+, আর 22,000 আহত হয়েছে। আপনি চিন্তা করতে পেরেছেন 2024 সালে যে গণহত্যা চালিয়েছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, এটা কত বড় চরম অন্যায়। আজকে যারা সুশীলরা কোথায় একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেইটা নিয়ে হাহাকার করতেছে, কিন্তু এই 1 মাস আগে জুলাই মাসে যে গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যাকে আমরা ভুলে গেছি? এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে হাজার হাজার মানুষ, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে চোখ হারিয়েছে। এই গণহত্যার রক্তর দাগ এখনও শুকায়নি। আপনি কিভাবে সুশীল হতে পারেন? কিভাবে এই গণহত্যাকারীর আপনি বিচার না চাইতে পারেন? গণহত্যাকারীর বিচার হতেই হবে এই বাংলাদেশে। সো আমরা বর্তমানে যারা অনেক আতঙ্কিত আছি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে গেছে, এটা হওয়াটাই স্বাভাবিক। আমরা আশা করতেছি এই অন্তর্বর্তীকালীন সরকার আস্তে আস্তে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির এবং বিচার বিভাগ আস্তে আস্তে যখন সুসংগঠিত হবে, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আর বর্তমানে যে সমস্ত আন্দোলন এ সমস্ত হচ্ছে, এগুলো আস্তে আস্তে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো। মানুষ কথা বলতে পারতেছে, মানুষ প্রতিবাদ করতে পারতেছে, এটাই তো আমরা চেয়েছিলাম। আর সেই বাংলাদেশ আমরা পেয়েছি। সবাই প্রতিবাদ করবে, কথা বলবে, ন্যায়সঙ্গতভাবে, যুক্তিসঙ্গতভাবে সরকারের কাছে বিভিন্ন জিনিস উপস্থাপন করবে। এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আশা করব তিনি চেষ্টা করবেন খুব দ্রুত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে, এবং তিনি সেটা পারবেন বলে আমরা আশা করি। আগামীতে তারা দেশকে ভালো একটা জায়গায় নিয়ে আসবে, সেটা আমরা জাতি হিসাবে প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে আশার আলো সরল ব্যক্তি নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।